সময় কেটে যায়, নোরার কান্না থামে না, খুশির অশ্রু বাঁধ মানে না। অপ্রত্যাশিতভাবে পেয়ে যাওয়া এই তুমুল সুখের স্রোত সামলাতে হিমশিম খেতে হয় তার কিশোরী মনকে। অনেকও বহুদিনের তৃষ্ণার্ত ছিল, প্রেয়সীর এত কাছে পেয়ে বেচাল হয়ে উঠেছে তার মন। দুই হাতে আঁকড়ে ধরেই রেখেছে তার এক অন্যকে। হঠাৎ পেছন থেকে কাশির শব্দ কানে আসতেই দুই দিকে ছিটকে সরে গেল দুইজন। অনেকের মুখে প্রশস্ত হাসি, সে হৃষ্টচিত্তে ফোড়ন কাটল। ভাগ্যিস বাবা মা কেউ বাসায় নেই। অনেক লাজুক মুখে মাথা চুলকাতে চুলকাতে বাথরুমে ঢুকে গেল। বড় আপুর সামনে কোনো কথাই বলতে পারল না সে। নোরা সংকোচে কাঁপছে, চোখের অশ্রুধারা তখনও থামেনি। বাঁধ ভাঙা আনন্দ হচ্ছে শরীর জুড়ে। আনিকা নোরার কাছে এসে তার চিবুকে হাত রেখে বলল, ভাইয়ের কাছে অনেক আগে শুনেছিলাম তোমার কথা, কিন্তু দেখার সৌভাগ্য হয়নি কখনো। যেদিন সে বাড়ি এসেছিল ভাইয়ের অসুস্থতার সময়, তখনই অনেক বলেছিল তোমার কথা। তুমি সেই মিষ্টি মেয়েটা, আমার ভাইয়ের হৃদয় হরণকারিণী। নোরা চমকে তাকালো, তীর তীর করে কাঁপছে তার চোখের পাতা। এ কোনো স্বপ্ন নয় তো? আনিকা নোরাকে জড়িয়ে ধরে বলল, সত্যি খুব মিষ্টি তুমি, তোমাকে আমার ভালো লেগেছে। রীতিমতো মাথা ঝিমঝিম করছে নোরার। খুশির একটা তীব্র স্রোত প্রবাহিত হলো সারা শরীর জুড়ে। এত লজ্জা আর বাঁধভাঙা অনুভূতি তার কখনো হয়নি। ঈদের ছুটির পর কোচিং খুলে গেল। অনেক নোরার মধ্যে তখন চলছিল ভয়াবহ রকমের প্রেম। দিন রাত ফেসবুকে চ্যাটিং, ভিডিও কল, দিনে একবার করে দেখা করা, কোচিংয়ে প্রতিদিন দেখা হতো ওদের, কিন্তু এতেও অনেকের মন ভরে না। ছুটির পর অনেক নোরাকে নিয়ে বাহিরে ঘুরতে যেত, কিন্তু বেশিক্ষণ ঘোরা যেত না। নোরা বাসায় ফেরা তাড়া থাকতো। একদিন রাতে 12টার দিকে নোরার ল্যাপটপ কোলে নিয়ে মুভি দেখছিল আর মেসেজে অনেকের সাথে কথা বলছিল। অনেক জিজ্ঞেস করলো, কি করো? এই তো মুভি দেখছি। কি মুভি? তামিল। তুমি তামিল বোঝো? সরাসরি তামিল না তো, হিন্দি ডাবিং। ও আচ্ছা। আপনি কি করেন? কিছুক্ষণ আগে বাসায় আসলাম। এত দেরি রাতে খেয়েছেন? খাচ্ছি। খেতে খেতে মেসেজ করছেন, কষ্ট হয় না? না, কোনো কষ্ট নেই, বরং আরাম। কিভাবে? বলা যাবে না। প্লিজ বলুন না। বাম হাত দিয়ে আপনার মেসেজ লিখতে আরাম কিভাবে লাগে? আপনাকে দেখে তো মনে হয় না আপনি বাম হাতি। অনেক কথাগুলো হাসির ইমোজি দিল। নোরা বলল, প্লিজ বলুন না, বাম হাত দিয়ে এত তাড়াতাড়ি কিভাবে মেসেজ লিখছেন? আমি তো একবারও বলিনি আমি বাম হাত দিয়ে মেসেজ লিখছি। তাহলে কোন হাত দিয়ে লিখছেন? ডান হাত দিয়ে। তাহলে কি বাম হাত দিয়ে খাচ্ছেন? কোনো হাত দিয়ে খাচ্ছি না। মানে আমি কিছু বুঝতে পারছি না, বুঝিয়ে বলুন না প্লিজ। বুঝিয়ে বলা যাবে না, তোমার না বোঝাই ভালো, পরে এটা নিয়ে কথা শোনাবে। ও হ্যালো, আমি আপনার মতো না যে মানুষের দুর্বলতা নিয়ে কথা শোনাবো। আমি কারো দুর্বলতা নিয়ে কখন কখন কথা শোনালাম? আমাকে তো সব সময় বলেন কমন সেন্স নেই। এটা কি কথা শোনানো নয়? ও এই ব্যাপার, ওইটা তো তোমার সাথে মজা করি, তোমাকে খেপানোর জন্য। নিজে খেপানোর জন্য মজা করলে দোষ নেই, আর আমি করলেই দোষ। আচ্ছা বাবা, বলছি আমি নিজের হাতে খাচ্ছি না, বা আমাকে খাইয়ে দিচ্ছে, তাই আমি আরামে মেসেজ টাইপ করতে পারছি। এবার বুঝেছো? আল্লাহ, এত বড় ছেলে এখনো মায়ের হাতে খায়। জানতাম এভাবেই বলবে, এই জন্যই বলতে চাইনি। তো বলার মতো কথা হলে বলবো না? আমার তো এবার আপনাকে হিংসা হচ্ছে। আপনি এত বড় হয়ে যাওয়ার পরেও আপনার মা আপনাকে খাইয়ে দেয়, আর আমার মা। বড় ছোট ফ্যাক্ট না, মা বাবার কাছে সন্তানেরা সবসময় ছোট। আপনার মাথা। আমার মায়ের কাছে তো আমি সেই কবেই বুড়ো হয়ে গেছি। আমার কি মনে হয় জানেন, মায়েদের কাছে শুধু ছেলেরাই ছোট থাকে আর মেয়েরা বুড়ো হয়ে যায়। আমি ছেলে মেয়ের কথা বলিনি, আমি শুধু বলেছি সন্তান। ভুল বলছেন, সঠিকটা আমি বলছি। আপনি শুধু ছেলে বলেই মায়ের কাছে আপনি এখনো ছোট। মেয়ে হলে এতদিনে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগতো। তাই তোমাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগেনি তো? এখনো লাগেনি, কিন্তু সেই সময় খুব জলদি আসবে যখন মা বাবা দুজনেই আমার বিয়ের জন্য উঠে পড়ে লাগবে। আমিও চাই জলদি আসুক। কেন? তোমার বিয়ে মানেই তো আমার বিয়ে, বিয়ের বয়সও আমার হয়ে গেছে, কিন্তু তোমার তো হচ্ছে না, আর অপেক্ষা ভালো লাগে না। এই, আপনার না একটা আনম্যারিড বড় বোন আছে, তাকে বিয়ে না দিয়ে নিজের বিয়ের কথা ভাবতে শুরু করে দিয়েছেন?
তোমাকে কে বললো আনিকা আপু আনম্যারিড? মানে আনিকা আপু আনম্যারিড না? আপুর আরও 2 বছর আগে বিয়ে হয়েছে। মিসক্যারেজ না হলে এতদিনে কোলে একটা বাচ্চাও থাকতো, আর আমি মামা হয়ে যেতাম। এই কথা শুনে নোরার মনটা খারাপ হয়ে গেল। আনিকা আপু কত হাসি খুশি মানুষ, অথচ তার কিনা মিসক্যারেজ হয়েছিল। আচ্ছা নোরা, তুমি ঘুমাবে কখন? অনেক আবার মেসেজ করছে, নোরা লিখলো, এই তো মুভিটা শেষ হলেই ঘুমিয়ে যাব। প্রতি রাতে মুভি দেখা নেশা হয়ে গিয়েছে, বুঝেছেন? সাথে চিপস বা চকলেট থাকলে জমে যেত। অনেক মেসেজটা সিন করে কিছু রিপ্লাই দিল না। প্রায় আধা ঘন্টা পর সে আবার মেসেজ দিল, নোরা একবার বারান্দায় আসবে? বারান্দায় কেন? আপনি কি বাসার নিচে? বাইকের আওয়াজ পাচ্ছ না? না, কিভাবে পাবো? আমার কানে তো ইয়ারফোন। নোরা ইয়ারফোনটা কান থেকে খুললো, ভিডিও পোস্ট করে বারান্দায় গেল। অনেক বাইকের সাথে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। নোরাকে দেখেই হাত নাড়ালো, নোরাও হাত নাড়লো। অনেক মাত্র কিছু দিন আগে বাইক কিনেছে, আর তারপর থেকেই শুরু হয়েছে হুটহাট বাসার নিচে চলে আসা। নোরা অবশ্য বিষয়টা মজাই লাগে। অনেক পকেট থেকে মোবাইল বের করলো। নোরা বুঝে গেল ওকেই ফোন করছে, তাই এক দৌড়ে বিছানা থেকে ফোন নিয়ে আবার বারান্দায় এলো। অনেক এতক্ষণে ফোন দিয়ে ফেলেছে। নোরা বলল, হ্যালো, আচ্ছা আপনি এত রাতে এলেন কেন? কি দরকার ছিল? একবার নিচে আসবে? অসম্ভব, কেউ দেখে ফেললে খবর আছে। ওহ ঠিক আছে, তাহলে আমি চলে যাই। আরে দাঁড়ান, এত দূর এসে আবার চলে যাবেন কেন? থাকুন, আমি আসছি। নোরা এই কথা বলে ফোন কেটে দিল। অনেক হেসে ফেলল, সে জানতো নোরা আসবেই। নোরা মেইন গেট দিয়ে বের হতেই অনেক ওকে এক টানে একটা সরু গলিতে নিয়ে আসলো। অন্ধকার রাস্তা, আশেপাশে কেউ নেই। নোরার চোখ বড় বড় হয়ে করে বলল, এখানে কেন নিয়ে আসলেন? যেন কেউ দেখে না ফেলে। এই কথা বলে অনেক নোরার এক গাল টিপে দিল। নোরা আরেক গাল এগিয়ে দিয়ে বলল, ও গালেও দিন। কি দিব? অনেকের কণ্ঠে দুষ্টুমি। নোরা রেগে মেগে বলল, টাচ করতে বলেছি। কেন? এক গালে টাচ করা ভালো না, স্বামী মরে যায়। ধুর, ভুয়া কথাবার্তা এসব। ভুয়া হলেও আমি বিশ্বাস করি। এখন দিন তো। অনেক টাচ করলো না, চুমু দিল। নোরার চোখ বড় বড় করে বিস্ময় নিয়ে প্রশ্ন করলো, এটা কি হলো? অনেক অকপটে বলল, তুমি বলছো টাচ করতে, হাত দিয়েই টাচ করতে হবে এমন তো বলনি। আমি ঠোঁট দিয়ে টাচ করলাম, টাচ তো হয়েছে। দুষ্টুমি করে চোখ মারলো অনেক। নোরা লজ্জায় মাথা নিচু করে গালে হাত ঘষতে লাগলো। অনেক তার চিবুকে হাত রেখে মুখটা উপরে তুলল। নোরা আইটাই করে বলল, আচ্ছা এখন আমি যাই, অনেকক্ষণ হয়ে গেছে। অনেকক্ষণ কই হলো? 5 মিনিটও তো হয়নি। নোরার মাথা নিচু করে ছটফট করছে, তার পা কাঁপছে সামান্য। অনেক বুঝতে পারছে মেয়েটা ভয় পাচ্ছে, তবুও ইচ্ছে করেই ছাড়ছে না। দুই পাশে হাত দিয়ে ব্যারিকেডের মতো আটকে রেখেছে। তার কম্পনরত মুখটা দেখতে অনেকের খুব মজা লাগছে। নোরা অনুরোধ করে বলল, যাই প্লিজ। কেন? বাবা মাঝরাতে ঘুম ভেঙে গেলে আমার রুমে দেখতে আসে, তখন আমাকে না পেলে। অনেক অভিমানী কণ্ঠে বলল, আধ ঘন্টার রাস্তা পেরিয়ে এত দূর এসেছি, অথচ তোমাকে মাত্র 10 মিনিটের জন্যও পাবো না। আমি কি আপনাকে আসতে বলেছিলাম? অনেক গম্ভীর গলায় বলল, ওকে, আর আসবো না, চলে যাচ্ছি। কথাটা বলেই নোরাকে ছেড়ে সামনে এগোতে লাগলো অনেক। নোরা তার হাত টেনে ধরলো। আরে আরে, রাগ করলেন নাকি? না, রাগ করবো কেন? ভুল আমারই। তুমি তো আসতে বলোনি, তবুও কেন এসেছি। সরি, আর বলবো না এটা। নোরার মুখ কাঁদো কাঁদো। সে অনিককে জড়িয়ে ধরলো, তার হাত গিয়ে ঠেকলো অনিকের কোমরে। তখন নোরা খেয়াল করলো অনিকের পকেটে কিছু টাকা আছে, বড় প্যাকেট জাতীয় কিছু। নোরা ওখানে হাত দিয়ে বলল, এটা কি? তোমার জন্য চকলেট এনেছিলাম। অনেক পকেট থেকে চকলেট এর প্যাকেট বের করে নোরার হাতে ধরিয়ে দিল। নোরা উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, আপনি কিভাবে জানলেন এটা আমার পছন্দ? আমি জানবো না তো কে জানবে? 4 বছর ধরে ফলো করছি, তোমার সব কিছুই জানি। নোরা লাজুক হাসলো। অনেক হঠাৎ নোরাকে কোলে তুলে ফেললো। নোরা ভয় পেয়ে গিয়ে বলল, আরে আরে, রাস্তাঘাটে কি করছেন? নামান প্লিজ। হুম, নামানো যাবে না। তোমাকে এইভাবে নিয়েই গেট পর্যন্ত যাব, তারপর ওখানে নামাবো। প্লিজ এটা করবেন না, কেউ দেখে ফেললে অনেক বড় সমস্যা হয়ে যাবে। দেখলে দেখবে। দেখলে দেখবে মানে? আপনি কি আমাকে ফাঁসাতে চান?
অনেক উত্তর না দিয়ে সত্যি সত্যি নোরাকে কোলে নিয়ে হাঁটতে শুরু করলো, আর নোরা ছটফট করতে লাগলো। গলির মোড়ে এসে অনেক ওকে নামিয়ে দিল, গেট পর্যন্ত গেল না। নোরা হাঁপ ছেড়ে বাঁচল, তারপর কিছু একটা মনে পড়ায় বলল, আচ্ছা, আপনি না তখন বলছিলেন আনিকা আপুর বিয়ে হয়ে গেছে, তাহলে ওনার হাজবেন্ড কোথায়? বিদেশ থাকে, ইতালির রোমে। তাহলে আনিকা আপুর শ্বশুর বাড়ি? গ্রামের বাড়িতে। আপুর ওখানে কষ্ট হয় বলে মা নিয়ে এসেছে, এখন আমাদের সাথেই থাকে। ভাইয়া দেশে আসে না? আসে 6 মাসে একবার। ইস, আপুর কি কষ্ট। অনেক মৃদু হাসলো। নোরার মাথায় শয়তানি চাপলো। আচমকা অনেকের গালে চুমু দিয়ে দৌড়ে গেল গেটের ভেতরে। অনেক বড় বড় চোখে তাকিয়ে রইল শুধু। সে কিছু বলার আগেই নোরা ফুরুত। পরদিন ছিল শুক্রবার। আলাদা কোনো পরীক্ষা না থাকায় কোচিং সেদিন বন্ধ ছিল। নোরা সারাদিনে একবারও অনেকের সাথে দেখা হয়নি। ফোনে কথা হয়েছে মাত্র একবার। এরপর যতবার কল দিয়েছে ফোন বন্ধ। অনলাইনে আসেনি সারাদিন। নোরার অপেক্ষায় ছিল কখন অনেক অনলাইনে আসবে, ওর সাথে একবার কথা হবে, এই নিয়ে চিন্তিতে ছিল প্রচুর। এইদিকে অনেক গিয়েছিল তার এক বন্ধুর বাসায়। জায়গাটা গ্রামাঞ্চল হয়, নেটওয়ার্কের ঝামেলা ছিল। অনেক তাই নোরার সাথে যোগাযোগ করতে পারেনি, আর নোরাকে সেটা জানাতেও পারেনি। নোরা সারা দিন টেনশনে ছিল। রাতে বাসায় আসার পর অনেক গোসলে ঢুকলো। গরমকালে সে দিনে 2 বার গোসল করে, একবার বাসা থেকে বের হওয়ার সময়, আরেকবার বাসায় ঢোকার সময়। অনেক বাথরুমে ঢোকার পরেই ফোনটা এলো। নোরা ফোন করেছিল, হঠাৎ অনেকের ফোন খোলা পেয়ে নোরা পরপর কয়েকবার ফোন দিতেই থাকলো। অনেকের মা ইলোরা তখন অনেকের ঘরেই ছিলেন। বারবার ফোনটা বাজছে দেখে ধরে ফেললো। হ্যালো। ওই পাশ থেকে অল্প বয়সী মেয়ের কণ্ঠ ভেসে এলো। আসসালামু আলাইকুম। ইলোরা মেয়ের কণ্ঠ শুনে প্রথমে একটু অবাক হলেন। অনেক ইদানিং ফোনে একটু বেশি সময় কাটাচ্ছে। রাতে খেতে বসলেও ফোন আসলে খাওয়া রেখে বারান্দায় চলে যায়। মাঝরাতে ছেলের ঘর থেকে কথার আওয়াজও শোনা যায়। এসবের কারণ এখন ইলোরার কাছে পরিষ্কার। তার একমাত্র গুণধর ছেলে তাহলে প্রেম করছে। ইলোরা বললেন, কে বলছো? নোরা কোমলভাবে বলল, আমি নোরা, অনেক স্যারের স্টুডেন্ট। স্যার কি আছেন? কি দরকার ওকে? কালকে আমাদের ম্যাথ ক্লাস, তো সে বিষয়ে একটু দরকার ছিল। তুমি কি ওর কোচিংয়ের স্টুডেন্ট? জি। মহিলার ভারী কণ্ঠ শুনে নোরার গলা হালকা কাঁপছে। ইলোরা বলল, কোচিংয়ের স্টুডেন্ট হলে বাসায় কেন ফোন দিচ্ছ? কোচিংয়ের ঝামেলা কোচিংয়ে পর্যন্ত মিটিয়ে নিবে, বাসায় কেন ফোন করা লাগবে? দিন নেই রাত নেই শুধু ফোন আর ফোন। স্যারের সাথে ছাত্রীর এত কিসের কথা? আর কখনো ফোন দিবে না আমাকে, যেন আর বলতে না হয়। অতিরিক্ত কোনো কিছুই ভালো না, বুঝছো মেয়ে? বি কেয়ারফুল। যত দরকার সব কোচিংয়ে, বাসায় এত কেন দেওয়াদুই চলবে না। নোরাকে কিছু বলার সুযোগ না দিয়েই লোরা খট করে লাইন কেটে দিল। নোরা চমকে উঠল। তার চোখে অজান্তেই পানি এসে গেছে। এতটা ঝাঁঝালো ব্যবহার এর আগে কেউ তার সাথে করেনি। অনেক গোসল সেরে এসে যখন ফোনটা হাতে নিল, দেখলো নোরার অনেকগুলো মিসড কল। সঙ্গে সঙ্গে কল ব্যাক করলো, কিন্তু নোরা ফোন বন্ধ। অনেক চিন্তায় পড়ে গেল। অনলাইনে নেই মেয়েটা। নোরার সাথে তার ফোন থেকে লাস্ট কথা হয়েছিল 10 মিনিট আগে, প্রায় 2 মিনিটের কনভারসেশন। অনেক বুঝলো সে বাথরুমে থাকাকালীন কেউ এই ঘরে এসেছিল আর নোরার সাথে কথা বলেছিল। তখন কিছু হয়নি তো। অনেকে এই সময় ঘুমিয়ে পড়ে, এর ঘরে আসার কথা না। বাবা ঘরে আসলেও ফোন ধরবে না। অনেক তার মাকে ডাকলো। ইলোরা ঘরে এসে বললেন, ডাকছিলি? মা, তুমি কি আমার ফোন রিসিভ করেছো? হ্যাঁ, করছিলাম। তুই গোসলে ছিলি, ফোনটা বারবার করে বাজছিল, তাই ভাবলাম জরুরি হতে পারে। ফোন ধরে কি বলেছো? কিছুই তো বলিনি। আমি হ্যালো হ্যালো করছিলাম, কিন্তু ওই পাশ থেকে কোনো আওয়াজ আসছিল না। পরে আমি কেটে দিয়েছি। শুধু এইটুকুই? হ্যাঁ, কেন, কি হয়েছে? কিছু না। আচ্ছা, আমি একটু বের হচ্ছি। এত রাতে কই যাবি? দরকার আছে। টেবিলে ভাত বেড়েছি, খাবি না? এসে খাবো। আরে, কি এমন জরুরি দরকার? অনেক তার কথায় জবাব দিল না। তোয়ালে দিয়ে ভালো করে চুল মুছে টি শার্ট আর ট্রাউজার পরা অবস্থাতেই ঘর থেকে বেরিয়ে গেল।
বাইক নিয়ে সোজা চলে গেল নোরাদের বাসার সামনে। নোরা তখন ঘুমিয়ে পড়েছে। অনেক বাইকে বসেই নোরার বারান্দার দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল। ঘরের লাইট বন্ধ ছিল। অনেক নিজের মমকে কিছুতেই শান্ত করতে পারছিল না। নোরা তার সাথে কথা না বলে ঘুমাতে চলে গেল কেন? অনেক কয়েকবার নোরা বারান্দার বরাবর ঢিল ছুড়ল, কিন্তু কোনো রেসপন্স পাওয়া গেল না। অনেক নোরাদের বাসায় দারোয়ানকে ডেকে জিজ্ঞেস করলো, আচ্ছা ভাই, 4 তলার দক্ষিণ সাইডের ফ্ল্যাটে একটা মেয়ে থাকে, নাম নৌরিন জাহান, ওকে চেনেন? হ্যাঁ চিনছি, বলেন কি দরকার? কোনো দরকার না, আমি শুধু জানতে চাচ্ছিলাম সব ঠিক আছে কিনা। মানে ও কি বাসায় আছে? বাসায় তো থাকবো, এত রাতে তো বিল্ডিং থেকে বাইরে হওয়া নিষেধ, মেইন গেট তালা দেওয়া থাকে। ও আচ্ছা, আপনি কি শিওর ও বাসাতেই আছে? মানে আপনি দেখেছেন? দেখি নাই। এখন আপনি কি বাসায় যাবেন? আপনি কি হন গো? অনেক পড়ে গেল বিপাকে। সে নোরাদের কি হয় এই প্রশ্নের উত্তর তার কাছে নেই। অনেক চুপ করে থাকায় দারোয়ান আবার জিজ্ঞেস করলো, যাইবেন উপরে, ফোন লাগামো? না না, দরকার নেই, থাক। অনেকের এই কথা বলে আবার বাইকে গিয়ে বসলো। দারোয়ানের সাথে কথা বলেও টেনশন একটুও কমলো না তার। যতক্ষণ না নোরার সাথে কথা বলতে পারছে তার মন শান্ত হবে না। সারা রাত বাইকে বসেই কাটিয়ে দিল অনেক। সকালে ঘুম ভেঙে নোরার বাবা আলম সাহেব আনিস 1 কাপ চা খেতে বারান্দায় আসলেন। তখনই তিনি দেখলেন খালি রাস্তার মাঝখানে বাইক নিয়ে এক যুবক বসে আছে। তখন কিছু মনে না করলেও পরে যখন বুঝতে পারলেন ছেলেটির নজর ওনার মেয়ের বারান্দার দিকে, তখন আনিসের মনে হালকা খটকা লাগলো। তিনি চা খেয়ে গোসলে গেলেন। গোসল সেরে এসে দেখেন ছেলেটা এতক্ষণ বসেছিল, এখনো দাঁড়িয়ে আছে বারান্দায়। সে আনিস কিছুক্ষণ পেপার পড়লেন, বেশি না, শুধু হেডলাইনগুলো পড়লেন, কারণ আজ পত্রিকায় ওনার মনোযোগ নেই। মনোযোগ বাইকওয়ালা অচেনা যুবকটির দিকে। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও যখন ছেলেটা গেল না, আনিস দারোয়ানকে ফোন করলেন। দারোয়ান এসে অনেককে বলল, আনিস সাহেব আপনাকে ডাকছেন। অনেক প্রথমে কিছু বুঝলো না, তারপর ওপরে তাকাতেই সরাসরি চোখাচোখি হলো। আনিস অনেককে হাতের ইশারায় বললেন ওপরে আসতে। অনেক ওপরে গেল। দরজা লেগে আগে থেকেই খোলা ছিল। একটা অল্প বয়সী কালো মেয়ে রান্নাঘরে দাঁড়িয়ে রুটি বেলছে। খোলা দরজার দাঁড়ালে রান্নাঘরটা সরাসরি দেখা যায়। মেয়েটি আর চোখে অনেকের দিকে বারবার তাকাচ্ছে, বেশ কৌতূহল নিয়েই তাকাচ্ছে। আনিস রুম থেকে বের হলে দেখলেন অনেক দরজার সামনে দাঁড়িয়ে আছে। উনি দরজাটা লাগিয়ে অনেককে ভেতরে এসে বসতে বলে চলে গেলেন। ভদ্রলোকের কথা মতো সোফায় এসে বসলো অনেক। এরকম পরিস্থিতিতে তার ভয় লাগছে না, সে শুধু আশেপাশে নোরাকে খুঁজছে। আনিস ড্রয়িং রুমে প্রবেশ করতেই অনেক উঠে দাঁড়ালো। আনিস হাতের ইশারা করে বসতে বললেন এবং মুখেও বললেন, বসেন বসেন। তারপর নিজেও বসলেন। জিজ্ঞেস করলেন, আপনার নাম? অনেক কোমল চিত্তে বলল, অনেক আবেদিন। আমি আপনার বয়সে অনেক ছোট, আমাকে তুমি করে বলুন প্লিজ। আনিস ছেলেটার মতিগতি বুঝতে পারছে না। এতক্ষণ ধরে বাসার বাইরে দাঁড়িয়েছিল, যেই উপরে আসতে বলল অমনি সুরসুর করে চলে এলো। এখন আবার অতি ভদ্রতার সহিত কথাও বলছে। বিষয়গুলো একটাও স্বাভাবিক লাগছে না আনিসের কাছে। উনি মৃদু হেসে অনেকের দিকে হাত বাড়িয়ে দিয়ে হ্যান্ডশেকের উদ্দেশ্যে। অনেক উঠে দাঁড়িয়ে হ্যান্ডশেক করলো, তারপর সেই হাতটা বুকে ছোঁয়ালো। এটাও ভদ্রতার একটা অংশ। ছেলেটা কি সত্যিই খুব ভদ্র, নাকি ভদ্র সাজার ভান করছে? এত ভদ্র হলে রাস্তার মাঝখানে বাইক নিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকবে কেন? আবার মানুষের বাসার বারান্দার দিকে নজরই বা রাখবে কেন? আনিস উচ্চ স্বরে ডাকলেন, কল্পনা। সেই কালো মেয়েটি দৌড়ে আসলো। জি খালু, বলেন। দেখছো না মেহমান এসেছে, চা নাস্তা কই? মেয়েটি দাঁত দিয়ে বলল, অক্ষুনি আনতাছি খালু। অনেক বাধা দিল। তোমাকে দেখে তো মনে হচ্ছে না তোমার তাড়া আছে। অনেক হকচকিয়ে বলল, জি। অনেকক্ষণ ধরে দেখছি বাইক নিয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছো। দক্ষিণ দিকের বারান্দাটার দিকে বারবার তাকাচ্ছিলে, কি আছে ওইখানে? কাউকে খুঁজছো? অনেক সিঁড়ি দিয়ে ওঠার সময় মনে মনে যে উত্তর প্রস্তুত করে রেখেছিল সেটাই বলল, জি, আসলে একটা বাসা খুঁজছি। কার বাসা? নিজামুদ্দিন স্যারের বাসা। কে নিজামুদ্দিন? আমার শিক্ষক, কলেজের শিক্ষক। খুব অকপটে মিথ্যা বলল অনেক। আনিস গম্ভীর মুখে জানতে চাইল,
ওনার বাসা কোথায়? এখানেই, আশেপাশে কোথাও। সেটা তো বুঝেছি, কিন্তু কোন লেনে? বাড়ির নম্বর কত? বাড়ির নম্বরটাই তো মনে পড়ছে না, তাই খুঁজে বের করতেও পারছি না, না হলে কখন পেয়ে যেতাম। অনেক হাসল। আনিস সেই হাসিতে তাল মেলালেন না, গম্ভীর মুখে বললেন। ঠিক মতো ঠিকানা না জেনেই বাসা খুঁজতে চলে এসেছো? অনেক অপ্রস্তুতভাবে বলল। ঠিকানা আসলে জানতাম, কিন্তু ভুলে গেছি। মাথায় আসছে না, মানে মানে মনেই পড়ছে না। সে না হয় বুঝলাম, কিন্তু বাইক নিয়ে আমার বাসার সামনে দাঁড়িয়েছিলে কেন? আসলে হঠাৎ করে বাইকটা স্টার্ট হচ্ছিল না, আশেপাশে পার্কিংয়ের জায়গাও পাচ্ছিলাম না, তাই ওভাবেই বসে থাকতে হলো কিছুক্ষণ। আর বারান্দার দিকে তাকিয়ে কি খুঁজছিলে? অনেক হাসি মুখে বলল। আসলে বারান্দাটায় সূর্যমুখী ফুলের গাছটা দেখতে খুব সুন্দর লাগছিল, তাই তাকিয়েছিলাম, কিছু খুঁজছিলাম না। আনিস এখনো সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে আছেন। কথাগুলো ওনার বিশ্বাসযোগ্য হলো কিনা বোঝা গেল না। ওদের কথার মাঝখানে নোরা ঘরে ঢুকলো। হঠাৎ অনিককে দেখে খুব চমকে গিয়েছে, কোনো কিছু না ভেবেই বলে ফেলল। আরে স্যার, আপনি এখানে? আসসালামু আলাইকুম। অনেক নোরার দিকে তাকালো। এতক্ষণ নোরাকে দেখে মনে স্বস্তি আসলো অনেকের। ওকে দেখেই বোঝা যাচ্ছে মাত্র ঘুম থেকে উঠেছে। চোখগুলো হালকা লাল, তবে ফুলে আছে। গালে গোলাপি আভা, তৈলাক্ত মুখ, এলোমেলো চুল। অনেক লোভাতুর দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর হাসি মুখে বলল। নোরা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো স্যার, আপনি ভালো আছেন? আনিস এবার বললেন। নোরা, উনি তোমার স্যার নাকি? নোরা বলল। জি আব্বু, কোচিং এর ম্যাথ স্যার, অনিক স্যার। আনিসের মুখে এতক্ষণে হাসি ফুটল। অনিকের দিকে তাকিয়ে বলল। আপনি এতক্ষণে কথা বলেননি কেন? অনিক বলল। আসলে আমি তো নিজেও জানতাম না যে এটা আমার ছাত্রী, মানে নোরার বাসা। ও আচ্ছা, তা ভালোই হলো, স্যারকে খুঁজতে এসে ছাত্রীকে পেয়ে গেলেন। আনিস কথা বলে হা হা করে হাসলেন। নোরা আর অনিকও সেই হাসিতে তাল মেলালো। অনিক বলল। আপনি কিন্তু আবার আমাকে আপনি করে বলে লজ্জা দিচ্ছেন, প্লিজ তুমি করে বলবেন। আচ্ছা আচ্ছা, সে না হয় বললাম, তবে তোমাকে কিন্তু আজকে আমাদের সাথে ব্রেকফাস্ট করে যেতে হবে। না না আঙ্কেল, সেটা সম্ভব না, আমি বরং আজ উঠি। অনেক উঠে দাঁড়ালো। নোরা বলল। প্লিজ স্যার, ব্রেকফাস্ট করে যান না, আমাদের ভালো লাগবে। আনিস বললেন। বসো বসো, ব্রেকফাস্ট করে যাও, খুব বেশি সময় লাগবে না। আনিস এই কথা বলে ডাইনিং টেবিলের দিকে গেলেন। গলা উঁচিয়ে লীরাকে ডাকছেন। অনেক বিড়বিড় করে নোরাকে জিজ্ঞেস করলো। লীরাকে? নোরাও বিড়বিড় করে উত্তর দিল। মা। ও আচ্ছা, মানে আমার শাশুড়ি। লজ্জায় নোরার মুখ লালচে হয়ে গেল। এতক্ষণ নোরার মা লীরাও চলে এসেছেন। অনেকে দেখেই হাসি মুখে ভালো মন্দ জিজ্ঞেস করলেন। তারপরে সবাই একসঙ্গে টেবিলে খেতে বসলো। আনিস অনেককে নিজের সাথেই বসালেন। নোরা অনেকটা দূরে, তবে অনেকের বরাবর বসলো। লীরা খেতে বসলেন না, শুধু অনেককে এটা সেটা বেড়ে দিলেন। যেখানে হয়তো ঝাঁটার বাড়ি খেতে বিদায়ী হওয়ার কথা ছিল, সেখানে টিচার হিসেবে বাড়তি সম্মান অনেকের মন্দ লাগলো না, বরং বেশ ভালোই লাগলো। অনেক চলে যাওয়ার সময় নোরা বাবাকে বলল। বাবা, আমি স্যারকে গেট পর্যন্ত এগিয়ে দিই। আনিস বলল। আচ্ছা যাও, চাবি নিয়ে যাও। নোরাদের মেন গেট 24 ঘন্টা তালা দেওয়া থাকে, তাই আনিস নোরাকে নিঃসন্দেহে যেতে দিলেন। নোরা না গেলে উনি নিজেই যেতেন। সিঁড়ি দিয়ে নামার সময় একটা খালি জায়গা বুঝে অনেক নোরাকে দেওয়ালের সাথে লাগিয়ে জড়িয়ে ধরল। তারপর সারা মুখে অনেকগুলো চুমু দিতে লাগলো। নোরা ভয়ে সিটিয়ে বলল। কি করছেন, ছাড়ুন তো। অনেক ছাড়ল না, আরও শক্ত করে ধরে বলল। আগে বলো, সারা রাত ফোন ধরছিলে না কেন? নোরা একটু অপ্রস্তুত বোধ করলো। খুব মন খারাপ লাগায় ফোনটা সাইলেন্ট রেখে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গিয়েছিল সে। কাল রাতের ঘটনা কি অনেককে বলবে? ছেলের কাছে মায়ের বদনাম করাটা কি ঠিক হবে? নোরা আমতা আমতা করে বলল। ফোনে চার্জ ছিল না, দূরে চার্জে দিয়ে ঘুমিয়ে গেছিলাম, তাই হয়তো টের পাইনি। তো সেটা আমাকে জানাবে না? আমি সারা রাত কত টেনশনে ছিলাম, কোনো ধারণা আছে তোমার? রাতে যখন গোসল সেরে এসে দেখলাম তোমার এতগুলো মিসড কল, অথচ ফোন ধরছো না। টেনশনে মাথার মগজ লাফাচ্ছিল আমার। ওই অবস্থাতেই বাসা থেকে বের হয়ে চলে এসেছি এখানে। সারা রাত এভাবেই বাহিরে দাঁড়িয়েছিলাম, ট্রাউজার আর টি শার্ট পরে তোমার বাবার সাথে দেখা করেছি। উনি নিশ্চয়ই ভাবছেন স্যারের মাথায় সমস্যা আছে। সমস্যা তো আছেই, আপনি আসলে একটা পাগল। এমন কেউ করে? সারা রাত বাইরে দাঁড়িয়ে থাকার কি দরকার ছিল? ঘুমাননি নিশ্চয়ই।
ঘুম আসতো না নোরা, কিভাবে ঘুমাতাম? সরি আপনাকে এত কষ্ট দেওয়ার জন্য। নোরা মাথা নিচু করে ফেলল, তার চোখ টলমল হয়ে এসেছে। অনিক ওর চোখের পানি মুছে দিয়ে বলল, আরে পাগলি, এত কাদার কি হলো? রাত জাগার অভ্যাস আছে আমার। এক রাত না ঘুমালে তেমন কিচ্ছু হয় না। তাছাড়া আমি না আসলে কি তোমাদের সাথে ব্রেকফাস্টের সুযোগটা পেতাম বলো? একদিক দিয়ে ভালোই হয়েছে, হবু শ্বশুরমশাই আর শাশুড়ি মায়ের সাথে পরিচয় হয়ে গেল। নোরা হাসলো। অনিক বলল, শুধু হাসলে হবে না, এখন একটা জিনিস চাই, সারা রাত আমাকে টেনশনে রাখার পানিশমেন্ট। অনিক কি চাইছে সেটা বুঝতে পেরে নোরা শঙ্কাগ্রস্ত হয়ে বলল, প্লিজ এখানে না, কেউ চলে আসবে। আসুক, পায়ের আওয়াজ পেলেই ছেড়ে দিব, প্রমিস। নোরা জানো, মা আমার বিয়ের কথা ভাবছে। হঠাৎ অনিকের এই মেসেজ দেখে নোরা ভড়কে গেল। পড়তে বসেছিল কিছু সময়ের জন্য, আগামীকাল কেমিস্ট্রি পরীক্ষা, তবে আপাতত বই রেখে লাফিয়ে ফোন হাতে নিল। নোরা অবাক হয়ে লিখল, আপনার বিয়ে মানে এত জলদি? ও জলদি কোথায়, বয়স তো কম হয়নি, 26 বছর বিয়ের জন্য যথেষ্ট। নোরা ভাবছে কি বলবে। তার বিয়ের পরিকল্পনা তো এখনো বহুদূর। আগে ইউনিভার্সিটিতে ভর্তি হবে, গ্রাজুয়েশন করবে, তারপর। অনিক আবার লিখল, কি করি বলো তো, তোমার ফ্যামিলি তো তোমাকে এত দ্রুত বিয়েও দেবে না, তাই না? কমপক্ষে 5 বছর অপেক্ষা করতে হবে। আন্টির কি পছন্দের কোনো মেয়ে আছে? আছে, কিন্তু মায়ের যাকে পছন্দ আমার তাকে খুবই অপছন্দ। জীবনে ওই মেয়েকে বিয়ে করব না আমি। তাহলে ওই মেয়েটা ছাড়া অন্য মেয়েকে করবেন? অন্য কাউকে বিয়ে করার হলে অনেক আগেই করে ফেলতাম, তোমার জন্য 4 বছর অপেক্ষা করতাম না, বুঝেছো মিষ্টি পড়ি? বুঝলাম। আচ্ছা, ওই মেয়েটির নাম কি তিথি? তুমি এটাও আমার ডায়েরি থেকে পড়ে ফেলেছো? হ্যাঁ, আসলে লেখাগুলো সামনে এসে গিয়েছিল, তাই সরি। সরির কিছু নেই, আমার সব কিছুই তোমার জানা দরকার। মেয়েটি 6 বছর ধরে আমাদের পাশের ফ্ল্যাটে থাকে, ঘনিষ্ঠ প্রতিবেশী। মায়ের মাথাটা আগেই খেয়েছে, এখন আমাদের সবার মাথা খাওয়ার জন্য হাত ধুয়ে পেছনে পড়ে আছে, অসহ্য। আচ্ছা, আমি কি তিথির একটা ছবি দেখতে পারি? তুমি ওর ছবি দেখে কি করবে? কিছু করব না, শুধু দেখব। আমার কাছে তো ওর কোনো ছবি নেই। ফেসবুক থেকে সেভ করে দেন। সেটাও সম্ভব না, ও আমার ব্লক লিস্টে। আচ্ছা নোরা, এখন রাখছি, পরে কথা হবে। অনিক অফলাইন হয়ে গেল। নোরার আর পড়ায় মন বসছে না, কেমন যেন অস্থির লাগছে। দুশ্চিন্তায় রাতে ঘুমও আসছিল না। অনেক ফোন ধরেনি সারা রাত, খুব ব্যস্ত মনে হয়। ভোরে নোরার ঘুম আপনা আপনি ভেঙে গেল। তখন আবার অনেকের নাম্বারে ডায়াল করলো, কিন্তু নাম্বার বন্ধ দেখাচ্ছে। সকালে নোরা একটা দুঃসংবাদ পেল। গত রাতে গ্রুপ ট্যুরে সিলেটে যাওয়ার পথে অনেকের অ্যাক্সিডেন্ট করেছে। কলিং বেল বাজছে, অন্তরা ব্রেকফাস্ট করছিল। তার মা আর বাবা দুজনেই অফিসের জন্য খুব সকালে বের হয়ে যান। সারাদিন অন্তরা একাই বাসাতে থাকেন। আধা খাওয়া ব্রেডটা রেখে দরজা খুলতে নোরা কান্নারত অবস্থা দেখে অন্তরা হকচকিয়ে গেল। হিচকি তুলে কাঁদছে মেয়েটা, এলোমেলো চুল, নাকের ডগায় জমে আছে ঘাম, বিধ্বস্ত অবস্থা একেবারে। অন্তরা আলতো করে ধরলো ওর কাঁধ, অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে দোস্ত, তোর এই অবস্থা কেন? অনিক স্যার অ্যাক্সিডেন্ট করেছে। কথাটা বলতে বলতে নোরা প্রায় লুটিয়ে পড়তে দিচ্ছিল। তাকে শক্ত হাতে সামলে নিল অন্তরা, কোনো মতে ধরে এনে সোফায় বসালো। শান্ত হো, আমি আলভির কাছে শুনেছি সব, তোকে জানাতে নিষেধ করেছিলাম, কিন্তু গাধাটা বলেই দিল। আমি এক্ষুনি ওর কাছে যাব, এক্ষুনি যাব। অপ্রকৃত স্থলের মতো কথা বলছে নোরা। অন্তরা ওর এই অবস্থা দেখে ঘাবড়ে গেল। আরে সিরিয়াস কিছু হয়নি পাগল, খুব মাইনর ইনজুরি হয়েছে। অনিক স্যার জানালার কাছে ছিল বলে মাথায় চোট লেগে অজ্ঞান হয়েছে, এর বেশি কিছু না। তোর কাছে এটা বেশি কিছু মনে হচ্ছে না? কি ফালতু কথা বলছিস? এর আগে সেন্টার টেবিলের টিস্যু বক্স আর ফুলের টপ আছড়ে ফেলে দিল। সিরামিকের টপটা কার্পেটের ওপরে পিছলে পড়ায় কারণে ভেঙে গেল না। অন্তরা ভীত কণ্ঠে বলল, মাথা ঠান্ডা কর নোরা, সত্যি অনিক স্যারের কিচ্ছু হয়নি। তাহলে ও আমার ফোন ধরছে না কেন? আমি ওর সাথে কথা বলতে চাই রাইট নাও। আচ্ছা আচ্ছা, আমি আলভিকে ফোন করছি। আমি সিরিয়াস অন্তু, আমি সিলেট যাব। মানে পাগল হয়েছিস? তুই আমার সাথে যেতে চাইলে আয়, নয়তো আমি একা একাই চলে যাব। চুপ কর, থাপ্পড় খাবি একটা। তুই কিভাবে যাবি?
নোরা সেই প্রশ্নের জবাব দিল না, শুধু বলতে লাগলো, আমি অবশ্যই যাব। দুপুরে অনিকের সাথে নোরার কথা বলার ব্যবস্থা করা গেল। অনিক নিজে অবস্থা নোরাকে বুঝতেই দিল না। হাসপাতালে বিছানায় শুয়ে মাথা ব্যান্ডেজ আর হাতে গুরুতর ইনজুরি নিয়ে সে খুব হৃষ্টচিত্তে জানালো, আমি একদম ঠিক আছি নোরা, কিছুই হয়নি আমার, শুধু সামান্য একটু ইনজুয়ার্ড হয়েছি। হসপিটালে তো জাস্ট ফার্স্ট এইড ট্রিটমেন্টের জন্য এসেছিলাম, এখন আমি রিসর্টে যাচ্ছি। নোরা তখন কান্নাই থামছে না। সে ভালো করেই জানে অনেক হসপিটালে একটু আগেই আলভির সাথে অন্তরা কথা বলেছে। নোরা তাদের কথোপকথন শুনেছে মন দিয়ে, তাই অনেক নিখুঁত অভিনয় দিয়েও তাকে ভোলাতে পারল না। সে বলল, আমি এক্ষুনি আপনাকে দেখতে চাই এই মুহূর্তে। অনেক বিপাকে পড়ে গেল। হাসপাতালে বসে সে ভিডিও কলের কথা বলতে পারবে না, তাই বাহানা বানালো, আচ্ছা আমি তো এখন বের হচ্ছিলাম, বাসায় এসে তোমাকে ভিডিও কল দিব। একটাও মিথ্যে কথা বলবেন না, আমি ভালো করেই জানি আপনি কোথায়। আর শুনুন, আমি এক্ষুনি সিলেট আসছি। পাগল নাকি তুমি? খবরদার এসব পাগলামি করবে না।